নমস্কার। ফেদেরিকো গার্সিয়া লোরকা আধুনিক স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি। তিনি একাধারে একজন কবি, নাট্যকার, মঞ্চ পরিচালক ছিলেন। তিনি প্রজন্ম 27-এর একজন সদস্য হিসাবেই মূলত বিশ্বে পরিচিত ছিলেন। তার রচিত অসংখ্য রচনা শৈলীর ভাষায় অনুদিত হয়ে পড়ে বিশ্বের পাঠকদের কাছে এবং ধীরে ধীরে তার কাব্য সাহিত্য প্রতিষ্ঠা লাভ করে স্বতন্ত্র ধারায়। এই স্প্যানিশ সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ফ্যাসিস্ট বিরোধী কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আমি বুঝতে পারছি খুন করা হয়েছে আমাকে। তারা কাফে, কবরখানা আর গির্জা তন্ন তন্ন করে খুঁজেছে। তারা সমস্ত পিপিআর কারবারগুলো তছনছ করেছে। 3টে কঙ্কালকে লুট করে খুলে নিয়েছে গেছে তাদের সোনার দাঁত। আমরা তারা খুঁজে পাইনি, না কখনো পাবো না। ফেদেরিকো গার্সিয়া। ফেদেরিকো গার্সিয়া লোরকা 1899 খ্রিস্টাব্দের 5ই জুন স্পেনের স্পেনের প্রাচীন ঐতিহ্যময় শহর কানাডা থেকে 5 মাইল দূরে আন্দালুসিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন জমিদার আর মা ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বিদ্যালয়ে পিয়ানো বাজানো শেখাতেন, তাই বাল্যকালেই তার সঙ্গীতের হাতে খড়ি হয়। ছোটবেলায় লোরকা বিদ্যালয় শিক্ষা শেষ করে 1915 খ্রিস্টাব্দে কানাডা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আইন ও সাহিত্য বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করেন। শারীরিক অসুস্থতা নিয়েই তিনি আইন বিভাগে স্নাতক হতে সক্ষম হন। এরপরই তিনি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। যুগক্ষণে জন্মে তিনি তার দেশের মানুষের কথা তুলে ধরেন তার সাহিত্যে, কাব্যে ও নাটকে। তুলে ধরেন তাদের কথা যারা ছিল মাটির কাছাকাছি। আন্দালুসিয়ার প্রথম কবি তিনি অবশ্যই নন, কারণ তার পূর্ব সাহিত্যের আঙ্গিনায় এসেছেন আন্তোনিও মাচাদো, জুয়ান রেমো জিমেনেজ প্রমুখ খ্যাতিনামী ব্যক্তিরা। কিন্তু তাদের সাহিত্য বুদ্ধিবৃত্তির যে প্রাচুর্য লক্ষ্য করা যায় তা তাদের উদ্বুদ্ধ করেছে মর্যাদাপূর্ণ অথচ প্রথাগত কাব্য রচনা করতে, যা হয়ে উঠেছিল গুরুগম্ভীর অথচ শ্রদ্ধানত এবং দার্শনিক চিন্তার আকর। উদ্দেশ্যের মোহনীয়তায় স্বীকার না করলে বলা যায় কাব্য রচনার এইসব প্রেরণাগুলি তাদের সরিয়ে নিয়ে গেছিল মাটির কাছাকাছি থাকা একটি আদিম জাতির জীবনছন্দের স্বাভাবিকত্বে দোলায়িত এক সহজ সরল কৃত্রিমতার অভিজ্ঞতার স্পর্শ থেকে। ফলে আন্দালুসিয়ার আদিম জিপসি জীবনের উদ্দাম সঙ্গীতময় প্রাণপ্রবাহ যা লোরকাকে প্রবল বেগে আকর্ষণ করেছিল। সেই মাটির মানুষগুলির সূক্ষ্ম দুঃখ, আনন্দ, বেদনা আর আশা আকাঙ্ক্ষার স্পন্দন শোনা যায় তার কাব্যে। একদিকে লোরকা বলে যেতে পারে এক বিপ্লবী কবি, যিনি এদিক থেকে তার পূর্বসূরির দৃষ্ট কাব্যরীতি ও তাদের উপলব্ধ কাব্য ভাবনা থেকে সরে গিয়ে তার নিজস্ব পদ্ধতি অনুসরণ করে চলেছিলেন। কাব্য রচনার ক্ষেত্রে 2টি অতুলনীয় ক্ষমতার অধিকারী ছিলেন লোরকা। এক, সুরের প্রতি তার স্বাভাবিক আকর্ষণ, যা তাকে সাহায্য করেছে গীতি, কবিতা ও ব্যালাড রচনায়। আর 2, জীবন থেকে মাল মশলা সংগ্রহ করে তাকে কাব্যের বিষয়ীভূত করা এবং জীবনে একটি চলচ্চিত্র রচনা করা। একদিক থেকে তাকে বলা চলে বাস্তববাদী, যাকে জীবনে বর্ণময় বহু বিচিত্র প্রবলভাবে আকর্ষিত করেছিল। এই আকর্ষণই হল তার সৃজনশীলতার উৎস। তা তাকে দিয়েছে এমন শক্তি যাতে তিনি তার প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতাকে কাব্যে রূপায়িত করতে পেরেছিলেন। বস্তুর সঙ্গে বস্তুর যে একটি নির্দিষ্ট পার্থক্য আছে তা ভাবের জগতে তাদের আপেক্ষিক গুরুত্ব সম্বন্ধে বিশেষ তার ধারণা জন্মায়, তাদের পারস্পরিক সম্পর্কে নির্ধারিত করে। এই বিষয়ে লোরকার একটি বিশেষ অনুভূতি ছিল। এইভাবে জগৎ জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা হয়েছিল যথেষ্টভাবে।
ইহা ছাড়াও লোরকা অনেক সাহিত্যের সাথে জড়িত ছিলেন। স্পেনের জনগণের ব্যাপক বিদ্রোহের ফলশ্রুতিতে 1911 খ্রিস্টাব্দের 4 তারিখে স্পেনে রাজতন্ত্রের অবসান ঘটে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হল। ম্যানুয়েল আজানা হলেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সংবিধান রচিত হল। শিক্ষা সংস্কৃতি গণতন্ত্র এলো। মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে এই সময় একটি ভ্রাম্যমাণ নাট্যদল গঠন করে, যা নাম লা বারাকা। লোরকের নেতৃত্বে এই নাট্যদলটি স্পেনের গ্রাম শহর ঘুরে কালচার ব্রিগেডের ভূমিকা পালন করে। ভূমি সংস্কারে হাত দিতে গিয়ে নতুন সরকার প্রতিরোধের সম্মুখীন হয় সামন্ত প্রভু চার্লস এবং সেনাবাহিনী। এই অবস্থায় কিছুটা উদার মনোভাব এবং ধীরে চলা নীতি নিয়ে তারা বিরাট ভুল করল। 10,000 মিলিটারি অফিসারকে অবসর গ্রহণ করানো হয়েছিল। এই চাপের মুখে পড়ে তাদের অবসরের পরে পুরো বেতন দেওয়ার সিদ্ধান্ত নিলে সরকার। চার্জগুলিকে অধিগ্রহণ করা হলো, কিন্তু তাদের কর্তৃত্ব রয়ে গেল ধর্মযাজকের হাতে। ফলে অবস্থা এমনই রয়ে গেল। সরকার দুর্বলতা আজ পেয়ে সামন্তপ্রভু, সামরিক কর্তা, ধর্মযাজক 3 পক্ষই গোপনে ষড়যন্ত্রের সব করতে লাগলো। নানা ধরনের অপপ্রচারের মুখে 1933 খ্রিস্টাব্দে সরকার হেরে গেল। ক্ষমতা পেল দক্ষিণপন্থীর হাতে। সেই থাকি ফ্যাসিস্টরা নতুনভাবে সেই স্পেনে ক্ষমতা দখল করল। ফ্যাসিস্টদের হাত থেকে স্পেনকে তথা গণতন্ত্রকে রক্ষা করার লক্ষ্যে গড়ে উঠল ইন্টারন্যাশনাল ব্রিগেড। এতে যোগ দিয়েছিলেন 1231টি দেশের ভলেন্টিয়ার্স। তার মধ্যে ছিল শ্রমিক, কিশোর, ছাত্র, সৈনিক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, শিল্পী, এক কথায় ফ্যাসিস্ট বিরোধী মানুষ। এই ব্রিগেডে সবচেয়ে বেশি মানুষ এসেছিলেন সোভিয়েত ইউনিয়ন থেকে, আর বুদ্ধিজীবীদের মধ্যে থেকে সর্বাধিক সংখ্যক এসেছিলেন ব্রিটেন থেকে। স্পেনের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন ইংরেজ সাহিত্যতাত্ত্বিক ক্রিস্টোফার গডওয়েল ও রেফেল ফক্স এবং ভাস্কর সেলসিয়া ব্রাউন। লোরকা এমন একজন মানুষ যিনি ফ্যাসিস্ট আগ্রাসনের হাত থেকে স্পেনের লোকসঙ্গীত, লোক সংস্কৃতি ও লোক ঐতিহ্যকে রক্ষা করার সাধনায় নিমগ্ন ছিলেন। তিনি এমন একজন কবি, নাট্যকার, চিত্রকার, সঙ্গীত শিল্পী যিনি সহজেই বন্ধু হয়ে উঠেছিলেন বিশ্বের যে কোনো দেশের মানুষের। যে শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী যেই হন না কেন, উষর স্পেনের ধূসর মানচিত্রের লোরকা তার কবিতায় দিয়ে গেছেন বিশাল রাজপ্রাসাদের ভেঙে পড়ার শব্দ। সঙ্গীতে দিয়েছেন ঝর্ণার কলশব্দ আর জাগরণের মন্ত্র। নাটকে দিয়েছেন হাজার হাজার রক্তাক্ত শ্রমিকের ও রক্তশূন্য কৃষকের বেঁচে থাকার সংগ্রামের রসদ। টি.এস. এলিয়ট ও এজরা ব্রাউনের একাডেমিক ও দুর্বোধ্য রচনাসমূহের প্রভাবের বিপরীতধর্মী এক আধুনিক মেজাজ লেখায় দেখা যায়। সঙ্গীতময়তা অনায়াসে সুরায়িষ্ট হয়ে ওঠে একই পথে। স্পেনের ফ্যাসিবাদী ফ্যালাঙ্গিস্টরা যখন জেনারেল ফ্র্যাঙ্কোর নির্দেশে তরতাজা যুবককে সেদিনের সবচেয়ে জনপ্রিয় কবি ও নাট্যকার ফেদারিকো গার্সিয়া লোরকাকে নৃশংসভাবে হত্যা করেছিল, সেই শোচনীয় হত্যার ঘটনা জানতে পেরে তার অন্যতম প্রিয় বন্ধু পাবেলো নেরুদা তার শোকবার্তায় লিখেছিলেন, আমি ভাবতে পারিনি যে পৃথিবীতে এমন রাক্ষস আছে যে শিশুর মতো সরল অনুজ্জ্বল স্প্যানিশ কবিকে হত্যা করতে পারে। কে ভেবেছিল ফেদারিকোর অতি প্রিয় গানাদার মাটিতে এমন ভয়ঙ্কর এক পৈশাচিক অপরাধ ঘটবে। জেনারেল ফ্রাঙ্কোর নিয়োজিত ঘাতক কুস্তিগির তাকে ইহলোক থেকে সরিয়ে দিয়েছে। এক মহান কবির ভাস্কর অন্তর্ধানের মধ্যে দিয়ে স্পেনের সেদিন যুদ্ধ আবার আমার কবিতার ধরনকে বদলে দিল। কি মহৎ কবি এই ফেদারিকো! প্রতিবার মাধুর্যের এমন সমন্বয় আমি আর দেখিনি। তার আনন্দ লেখনী প্রাণপ্রচুর্য ছিল ভরপুর, তা অনেকেই আকর্ষণ করত। দিল খোলা আনন্দমুখর মানুষ ছিলেন তিনি। সততা তার চরিত্রের বৈশিষ্ট্য। আরব সাগর ও আন্দালুসিয়ান পাহাড়ের পাদদেশ থেকে জেগে ওঠা জুঁই ফুলের গন্ধে সারা স্পেনকে মাতোয়ারা করে দিয়ে চিরতরে বিদায় নিলেন ফেদারিকো। তার সমস্ত রচনাই বিশ্বকে আকৃষ্ট করেছে।
থিয়েটারে নীরবতা হোক আর কোলাহল মুখর মানুষের মাঝে হোক, সৌন্দর্য সৃষ্টি পেরেছিলেন তিনি। এমন জাদুময় আঙ্গুল বা এমন আনন্দোচ্ছল হাসি, ভালোবাসা আমরা কোনো কবি বা সাহিত্যিকের মুখে কখনো দেখিনি। হায় হতভাগ্য বন্ধু, আমার এই পৃথিবীর জন্য তুমি গান গাইলে, ছটফট করলে, নাচলে, পিয়ানো বাজালে, জীবনের উজ্জ্বলতা দিয়ে স্বপ্ন গড়ে তুললে। কৃতিশিল্পীর মতো মণিমুক্তোর কারুকার্যে ঝলমলে হীরের মতো তোমার কবিতা লেগে গেল পৃথিবীর মাঝে। মানবতার প্রতীক শহীদ গার্সিয়া লোরকে, বদ্ধভূমি যাকে শাসন করতে পারে না, দেশে দেশে তার রিজাকশান লোরকা মনোরঞ্জয়ী। তার সাহিত্যের দর্পণে স্পেনের মানুষ সদস্যের মুখ দেখে, কাব্য ভাষায় প্রণীত হয় নতুন প্রজন্ম। তিনি তো কেবল স্পেনীয় নন, তিনি আন্তর্জাতিক। তার জীবন ও সাহিত্য আমাদের প্রলুব্ধ করে, তার মৃত্যু শানিত করে আমাদের রোধ বুদ্ধিকে, গড়ে তোলে প্রতিরোধের একতা। বন্ধুগণ, আমার এই ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।